এক আজব নগর ভান্ডারনগর। ভান্ডারনগর আজ অস্বাভাবিক রকমের উত্তেজিত। শহরের মাঝখানে বিশাল চত্বরে হাজার হাজার ভান্ডারনগরের মানুষ জড়ো হয়েছে। কারো হাতে কাগজ, কারো হাতে মোটা ফাইল, আবার কেউ মাথায় হাত দিয়ে বসে আছে। সবাই একটাই বিষয় নিয়ে আলোচনা করছে, লক্ষ্মীর বিদায় আর অন্নপূর্ণার আগমন। ১,৫০০ টাকার স্মৃতি, কেউ আবার নতুন ৩,০০০ টাকার স্বপ্নে বিভোর। একদল বলছে আগের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঠিক মতো আসত, এমনকি যাদের প্রয়োজন নেই তারাও পেত। আরেক দল বলছে এখন অন্নপূর্ণা এসেছে, কিন্তু ফর্মের জঙ্গলে মানুষ হারিয়ে যাচ্ছে। হঠাৎ রাস্তার পাশে সোনালী রঙের ঝলক, লক্ষ্মীর ভাণ্ডার ধীরে ধীরে এসে দাঁড়ায়। মানুষের মুখে অর্ধেক হাসি, অর্ধেক রাগ। লক্ষ্মী ভান্ডার এসেছে, লক্ষ্মী ভান্ডার এসেছে, ওই দেখো লক্ষ্মী ভান্ডার এসেছে। কিরে, এখন তোরা আমাকেই আবার চাইছিস নাকি? কেউ হাসে, কেউ মাথা নিচু করে। ঠিক তখনই আকাশে নীল আলো। শাট আপ লক্ষ্মী, ওরা তোর বিদায় সংবর্ধনা চাইছে, সেটাও বুঝতে পারছিস না নাকি? ঠিক এসে হাজির হয়ে গেল। ওই দেখো অন্নপূর্ণা ভান্ডার এসেছে, অন্নপূর্ণা ভান্ডার এসেছে, ওই দেখো অন্নপূর্ণা ভান্ডার এসেছে। তা নির্বাচনের আগে তো মাইক ফাটিয়ে বলছিলি ক্ষমতায় এলেই সবাই পাবে ৩,০০০ টাকা, আর এখন হাতে এলো ১২ পাতার ফর্মের পাহাড়। ১২ পাতার ফর্ম ধরাতে হতো না তো, যদি না তোর ভান্ডারের ভাতা ভুয়ো প্রাপকে ভর্তি থাকতো। আমি তোর পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি, বুঝলি? এসব তোর নতুন নাটক, জানি তো আমার মতন দিতে পারবি না। তোর মতো আমি দান খয়রাতি করি না লক্ষ্মী। আগে করা যাচাই, তারপর আসল যোগ্যরাই টাকা পাবে। তা যাচাইয়ের নামে কি মানুষের ১৪ পুরুষের ঠিকুচি কুষ্ঠি বের করতে হবে? কেন করবো না? তোর আমলে তো গোফওয়ালা পুরুষরাও শাড়ি পরে টাকা তুলেছে। তার বেলা তাহলে ফর্মে বাড়ির বাচ্চার টিকাকরণ আর ৪ চাকা গাড়ির খোঁজও নিতে হবে নাকি? হ্যাঁ শোন, সরকারি টাকা অপচয় রুখতে জমি জমা, ট্যাক্স সবকিছুর হিসাব দিতেই হবে। এই অন্নপূর্ণা ভান্ডারে দুর্নীতি করার কোনো ফাঁক আমি রাখিনি। দুর্নীতি তো তুই করছিস রে। ভোটের আগে এক কথা, আর ভোটের পরে ১২ পাতার ফর্মের খাঁচা। হ্যাঁ ঠিক ঠিক। উফ, বাপরে বাপ, চুপ কর তো তোরা, চুপ কর। কে চোর আর কে সাধু তা নিয়ে ঝগড়া করছিস কর, কিন্তু আমাদের মতো গরিবদের পেটের ভাত জুটবে কবে? টাকাটা আমরা আদৌ কবে পাবো? হ্যাঁ, নাকি শুধু ফর্মই ফিল আপ করে যাব? এটা আগে বলতো। ঠিক তখনই আকাশের ওপর দিয়ে একটা অদ্ভুত কালো ছায়া উড়ে যায়, যা কেউ লক্ষ্য করে না। শুরু হয়ে গেল, তোরা কামড়া কামড়ি কর, ওদিকে আসল ভান্ডার চর ফিরে এসেছে। ভান্ডারনগরে আজ প্রথম কিস্তির রিলিজ ডে। আকাশে ভাসছে ডিজিটাল পতাকা, সহায়তা প্রবাহ শুরু হবে। আজ থেকে প্রবাহ শুরু করো। সব যোগ্য সত্তা পাবে তাদের অংশ, কেউ বাদ যাবে না। বড় বড় কথা তো আমিও অনেক শুনেছি, দেখি শেষে কি হয়। সঙ্গে সঙ্গে আকাশে এক বিশাল জাদুকরী দরজা খুলে গেল। গেরুয়া আলোয় ভরে উঠল চারপাশ। হাজার হাজার সোনালী রঙের জাদুকরী মুদ্রা উড়ে মানুষের অ্যাকাউন্টের দিকে ছুটতে শুরু করলো। সবাই আনন্দে চিৎকার করে উঠল। কই কই, আমার অ্যাকাউন্টে তো কিছুই এলো না। আমারটাও খালি। ধীরে ধীরে পুরো চত্বর জুড়ে চিৎকার শুরু হয়ে গেল। অন্নপূর্ণার মুখের হাসি মিলিয়ে গেল। সে দ্রুত তার জাদু স্ক্রিন খুলল। স্ক্রিনে দেখা গেল টাকা পাঠানো হয়েছে, কিন্তু তা গন্তব্যে পৌঁছায়নি, মাঝপথেই অদৃশ্য হয়ে গেছে। এটা কি করে সম্ভব? আমি তো আগেই বলেছিলাম ১২ পাতার ফর্মে সময় গেল, আর টাকাগুলো গেল কোথায়? জনতা আবার উত্তেজিত।
ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন কর্মচারী দৌড়ে এলো। তার মুখ ফ্যাকাশে। বড় বিপদ, বড় বিপদ! কি হয়েছে, কি হয়েছে? শুধু অন্নপূর্ণা ভান্ডারের টাকা নয়, সমস্ত ভান্ডারের কোষাগার থেকেও কোটি কোটি মুদ্রা গায়েব হয়ে গেছে। কি বলছো? আমার কোষাগার থেকেও? আমার আমার এতদিনের জমানো টাকা? ওটা জমানো নয়, বল কালো টাকা। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। দূরে কালো মেঘের ভিতরে একটা বিশাল ছায়ামূর্তি দেখা দিল। দুটো লাল চোখ আগুনের মতো জ্বলছে, কিন্তু অন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না। শুধু অন্নপূর্ণা আর লক্ষ্মী দেখতে পেল। দুজনের চোখে একই সঙ্গে আতঙ্ক। আর ঠিক তখনই সেই ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি দিল। আকাশে কালো মেঘ জমে উঠেছে। পুরো ভান্ডার নগর যেন হঠাৎ নিস্তব্ধ। কয়েক মুহূর্ত আগেও যেখানে হাজার মানুষের চিৎকার ছিল, সেখানে এখন শুধুই আতঙ্ক। তুইও দেখছিস ওকে? হ্যাঁ, কিন্তু কিন্তু বাকিরা কেন দেখতে পাচ্ছে না? ছায়ামূর্তিটা ধীরে ধীরে আকাশ থেকে নিচে নামতে শুরু করে। তার হাতে থাকা কালো থলিটা ক্রমশ বড় হতে লাগলো। হঠাৎ থলির ভেতর থেকে অসংখ্য কালো ছায়া বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে মানুষের মোবাইল, নথি, ব্যাংক কার্ড, কাগজপত্র সমস্ত কিছু বাতাসে উঠতে শুরু করলো। জনতা আতঙ্কে ছুটোছুটি শুরু করলো। বাঁচাও, আমার ফর্মগুলো উড়ে যাচ্ছে গো, বাঁচাও! লক্ষ্মীও এগিয়ে এলো। সরে যা, এবার আমি দেখাচ্ছি। থামো, আর এক পাও এগোবে না। সে নিজের সোনালী মুদ্রা চক্র ছুড়ে দিল, কিন্তু সেটাও অদৃশ্য হয়ে কালো থলির মধ্যে ঢুকে গেল। ছায়ামূর্তির মুখে বিকৃত হাসি ফুটে উঠল। কিন্তু আশ্চর্য, জাদু ছায়ামূর্তির শরীর ভেদ করে চলে গেল। কোনো ক্ষতি হলো না। কারণ ও কোনো সাধারণ চোর না। আপনি কে? ওটাই বা কে? ওর নাম ভান্ডার চোর। এক সময় সে ছিল ভান্ডারের নগরের রক্ষক, কিন্তু মানুষের লোভ, মিথ্যে তথ্য, জালিয়াতি আর অন্তহীন ঝগড়া কালো শক্তি তাকে দানবে পরিণত করেছে, যাতে মানুষ ঝগড়া করে আর ও তত শক্তিশালী হয়। কথাগুলো শুনে লক্ষ্মী আর অন্নপূর্ণা একে অপরের দিকে তাকালো। মনে পড়ে গেল তাদের গতকালের ঝগড়া। ঠিক তখনই ভান্ডার চোর আবার অট্টহাসি দিল। ঠিকই বলেছে বৃদ্ধ, তোমাদের ঝগড়ায় আমার খাদ্য। আর এবার আমি পুরো ভান্ডার নগরের সব সম্পদ গিলে ফেলবো। সে কালো থলিটা আকাশে তুলে ধরল। হঠাৎ চারিদিকে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। মাটিতে একটা বিশাল ফাটল তৈরি হলো। ফাটলের ভিতর থেকে জল করে উঠল এক রহস্যময় পথ। ভান্ডার চোর সেই পথের দিকে ইশারা করে হাসল। এসো, সাহস থাকলে এসো, এনসিপিআই গুহায় এসো। সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু। এই কথা বলেই সে ঘূর্ণিঝড়ের মধ্যে মিলিয়ে গেল। বৃদ্ধ কাঁপা হাতে মানচিত্রটা অন্নপূর্ণার হাতে তুলে দিলেন। মানচিত্রের উপরে লেখা এনপিসিআই গুহা, ওটিপি পর্বত, কেওয়াইসি নদী, আর ঠিক নিচে রক্ত লাল অক্ষরে লেখা, যে প্রবেশ করে সে আর ফিরে আসে না। অন্নপূর্ণা আর লক্ষ্মী একে অপরের দিকে তাকালো। তাদের সামনে এখন শুধু একটাই পথ, অভিযান। পরদিন ভোর, ভান্ডার নগরের আকাশ মেঘে ঢাকা। মানুষের মুখে উদ্বেগ। বাজার, চায়ের দোকান, রাস্তা, সব জায়গায় একটাই আলোচনা, টাকাগুলো গেল কোথায়? অন্নপূর্ণা ভান্ডার সারা রাত ঘুমোতে পারেনি। তার চোখের নিচে ক্লান্তির ছাপ। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারও অস্বাভাবিক চুপচাপ। দুজনেই বুঝতে পেরেছে এবার আর ঝগড়া করে লাভ নেই। তাদের সামনে আরো বড় বিপদ দাঁড়িয়ে আছে। ভান্ডার চোরকে সরাতে হলে আমাদের এনপিসিআই গুহায় যেতে হবে। ওখানে থেকেই তার কালো শক্তির শুরু। আমরা যদি না যাই, তাহলে 7 দিনের মধ্যে ভান্ডার নগরের শেষ মুদ্রাটাও হারিয়ে যাবে। চল, যা হবার হবে। আমি মানুষকে কথা দিয়েছি, আমাকে যেতেই হবে ওই গুহাতে। লক্ষ্মী তার দিকে তাকালো। প্রথমবারের মতো তার চোখে আর ব্যঙ্গ নেই, শুধু চিন্তা।
ঠিক আছে, তবে একটা কথা বলে রাখি, বিপদে পড়লে আগে তুই দৌড়াবি না। সেটা আগে তুই করিস। দুজনের কথায় সামান্য হাসির আবহ তৈরি হলো, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না।